বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে দীর্ঘ একটা সময় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সরকার দেখেছে জনগণ। 90-এর গণ আন্দোলনের পর বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়েছে মূলত বিএনপি ও আওয়ামী লীগকে কেন্দ্র করে। সে সময় নির্বাচনের আগে বৃহৎ এই দল দুটিকে কেন্দ্র করেই গড়ে উঠত রাজনৈতিক জোট। যেমন 2001 সালে নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে গড়ে ওঠে 4 দলীয় জোট। পরে যারা ক্ষমতায় আসে 2008-এর নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় আসে মহাজোট। তবে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ভেঙে গেছে বিএনপি আওয়ামী লীগের সেই বাইনারি রাজনীতি। আওয়ামী লীগের পাশাপাশি রাজনীতির মাঠে অনুপস্থিত তাদের দীর্ঘদিনের মিত্র 14 দল, আর ভাঙন ও টানাপোড়েনে ক্রমশ শক্তিহীন জাতীয় পার্টি। সেক্ষেত্রে রাজনীতির মাঠে আসছে নতুন দল ও জোট। বাংলাদেশের রাজনৈতিক জোট মূলত নির্বাচন কেন্দ্রিক। আদর্শ কেন্দ্রিক নির্বাচনী জোট বাংলাদেশে টেকে না। এই কারণে যে বাংলাদেশে দলগুলির মধ্যে আদর্শিক ঐক্য স্থাপনের জন্য যে ধরনের ত্যাগ স্বীকার করা প্রয়োজন এবং যে ধরনের কাঠামো থাকা দরকার সেটি নাই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলি কিছু বিদেশি নিয়ন্ত্রিত, অর্থাৎ কেউ মাওবাদী, কেউ লেনিনবাদী, আবার কেউ ধর্মবাদী, আবার কেউ ভারতবাদী, কেউ পাকিস্তানবাদী। এটা হচ্ছে একটা। আর অন্যদিকে বাংলাদেশের বড় বড় বেশ কিছু দল ব্যক্তির সিদ্ধান্তের উপর নির্ভরশীল, যে কারণে বাংলাদেশে যা কিছু নির্বাচনী জোট হয় সবই ক্ষমতার ভাগাভাগি। এখানে আদর্শিক কোনো ঐক্য নেই এবং আদর্শিক কোনো লক্ষ্য থাকে না। এবারও তাই নির্বাচন ভিত্তিক তৈরি হচ্ছে, যেগুলি নির্বাচনের পর আপনি দেখবেন অধিকাংশই টিকবে না। গেল 8 ডিসেম্বর জাতীয় পার্টির সাবেক 2 নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে নতুন একটি রাজনৈতিক জোট। আগের দিনই আত্মপ্রকাশ করে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে 3 দলের জোট। জামায়াত ইসলামের নেতৃত্বে 8টি ইসলামী ও সমমনা দলের জোট নানা কর্মসূচিতে মাঠে উপস্থিত। আর বিএনপি নেতৃত্বে সমমনাদের নিয়ে জোট তো রয়েছেই। এছাড়া বাম দলগুলোর সমন্বয়ে হয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নামে নতুন জোট। সেক্ষেত্রে আগামী নির্বাচনকে সামনে রেখে কি হতে যাচ্ছে রাজনীতির জোটের সমীকরণ? বাংলাদেশের রাজনীতির মৌলিক বিভাজন আছে। একটা হলো সেকুলার সমাজতান্ত্রিক ধারা, আরেকটা হলো বিএনপির নেতৃত্বে যে ধারাটা, যেটা হলো মধ্যপন্থী ধারা, মধ্যপন্থী সেন্ট্রিস্ট এবং রাইটিস্ট ধারা। আরেকটা হলো পিওর ইসলামপন্থী, অথবা আরেকটা ধারাকে যদি আপনি বিবেচনা নিয়ে আসতে চান সেটা হলো বাম ধারা। এই 4টা ধারা। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি এরই মধ্যে 272টি আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গী ও সমমনাদের জন্য রেখেছে 28টি আসন। মনোনয়ন বিশ্লেষণ করে দেখা গেছে ঢাকায় বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের জন্য 2টি আসন ফাঁকা রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বগুড়ায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, চট্টগ্রামে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক এবং পটুয়াখালী ও ঝিনাইদহে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের আসন ফাঁকা রেখেছে বিএনপি। বিএনপির সাথে যুগবাদ যেহেতু আন্দোলন আছে, যুগবাদ আন্দোলনের সম্পর্ক আছে, তো বিএনপির সাথে নির্বাচন করা নিয়ে আলোচনা আছে, এককভাবে নির্বাচন করা নিয়ে আমাদের আলোচনা আছে। তো যেটা হোক, এটা দ্রুত সময়ের মধ্যে আমরা সিদ্ধান্ত নিব। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 8 দলীয় জোটে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, নেজামে ইসলাম পার্টি, ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। আসন্ন জাতীয় নির্বাচনে 1 বক্স পলিসিতে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে দলগুলো। আমাদের পলিসিটা হলো যে যেই এলাকায় যেই আসনে আমাদের যে প্রার্থী, যে দলের প্রার্থীর সম্ভাবনা ভালো, সংগঠন মজবুত, ভোট পেয়ে জিতে আসার সম্ভাবনা আছে, ওই প্রার্থী আমাদের সেখানে তাকে আমরা প্রার্থী দেব। ওই দলের ওইখানে অন্য কোন দল সেখানে প্রার্থী আমরা দেব না। 1 বক্স পলিসি, এটা আমরা বলছি। গণ অভ্যুত্থানের অন্যতম শক্তি
জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে জোট করেছে মুজিবুর রহমান মঞ্জুর এবি পার্টি ও হাসনাত কাইয়ুমের রাষ্ট্র সংস্কার আন্দোলন। তিনটি দলের একসঙ্গে নির্বাচন করার পরিকল্পনাও রয়েছে। যেখানে ধরেন সিঙ্গেল আছে সেখানে তো আর অসুবিধা নাই, যেসব জায়গায় ধরেন হচ্ছে ওভারল্যাপ আছে প্রার্থী, সেই জায়গায় দুই দলের নেতৃবৃন্দরা আলোচনা করে সাংগঠনিক ভিত্তি, ওই এলাকার স্থানীয় লোকজনের সাথে জনসংযোগ, ন্যাশনাল ইম্পর্টেন্স সবকিছু মিলিয়ে মূলত আর কি তখন যে কোনো একজনকে আর কি চূড়ান্ত করা হবে। গেল 29 নভেম্বর বাম প্রগতিশীল গণতান্ত্রিক 9টি দল নিয়ে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট নামে বৃহত্তর জোট গঠনের ঘোষণা আসে। নতুন এই জোটটি একসঙ্গে আন্দোলন ও আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানা গেছে। বাম গণতান্ত্রিক জোটের 6 শরিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন ও বাসদ মার্ক্সবাদী রয়েছে। শরীফ নুরুল আম্বিয়া নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ এবং প্রয়াত বামপন্থী নেতা পঙ্কজ ভট্টাচার্যের ঐক্য ন্যাপ এতে যুক্ত হচ্ছে। এছাড়া ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার শরিক 4টি দলের মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মাহবুব নতুন জোটে যুক্ত হতে সম্মতি দিয়েছে। কিন্তু আমাদের এই রাজনীতির একটা বড় বিষয় হচ্ছে যে আসলেই শুধু ক্ষমতার পরিবর্তন না, ব্যবস্থার পরিবর্তন করতে হবে। তার জন্য একটা নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি সমাবেশ গড়ে তুলতে হবে। রাজনৈতিক লড়াইটাকে আমরা প্রধান মনে করি। তো সেই রাজনৈতিক লড়াইয়ে বাম গণতান্ত্রিক জোটকে আরো বৃহত্তর বলয়ের মধ্যে বাম গণতান্ত্রিক জোটের ধারা অব্যাহত রেখে আরো বৃহত্তর গলায় গড়ে তোলার প্রচেষ্টা আমরা গ্রহণ করেছি। জাতীয় পার্টির সাবেক দুই নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে নতুন একটি রাজনৈতিক জোট। জোটে থাকা অন্য দলগুলো হলো জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লাইড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ। না, আমরা আসলে জোটটা গ্রহণ করেছি নির্বাচনের সামনে রেখে, তবে এটা একটা আদর্শিক জোট। আমরা এই জোটটা নিয়ে শুধু নির্বাচন না, নির্বাচনের পরেও যে রাজনৈতিক যে অবস্থা, সেই অবস্থায় আমরা একসাথে প্রত্যেক জোটের নিজস্ব রাজনীতির পাশাপাশি আমরা এই জোট হিসাবে দেশের বিভিন্ন প্রয়োজনে একসঙ্গে আমরা কাজ করে যাব। এছাড়া নির্বাচনী জোটের আলোচনায় রয়েছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত দলটি ঐক্যমত্য কমিশনের আলোচনায় না থাকলেও আগামী নির্বাচনে অংশ নিতে পারবে বলে সম্প্রতি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেক্ষেত্রে দলটি নির্বাচনে যাওয়া এবং জোট গঠন রয়েছে আলোচনায়। জিএম কাদেরের যে জাতীয় পার্টি, এরা হয়তো আপনার ওই রংপুর এলাকায় কিছু ভোট টানবে আর কি। সারা দেশব্যাপী আমার মনে হয় না জাতীয় পার্টির ভোট টানার সেই অবস্থা এখন আর আছে। কারণ হলো, দীর্ঘ সময় ধরে জাতীয় পার্টি জাতীয় রাজনীতিতে তার যে নেতিবাচক ভূমিকা, এই ভূমিকা পাবলিক পারসেপশনে এই দলটা সম্পর্কে একটা খারাপ ধারণা দিয়েছে, যেটা আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আলোচনা করে যেটা আমি বুঝতে পারি। সুতরাং জাতীয় পার্টি খুব বেশি দূর যেতে পারবে বলে মনে হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে যেসব রাজনৈতিক জোট গঠিত হচ্ছে তার মধ্যে বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন জোটের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। বাকিরা আলোচনায় থাকলেও খুব একটা সুবিধা করতে পারবেন না। মূল প্রতিদ্বন্দ্বিতা তো হবে যারা বিএনপির সাথে থাকবে একদিকে, আরেকদিকে হলো ইসলামপন্থী দলগুলোর এক মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে, যেহেতু মাঠে আওয়ামী লীগ নাই। সুতরাং এই দুইটা ব্লকের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা বেশি বলে আমার কাছে মনে হয়। মূলত এই দুটি জোটই এইবারের নির্বাচনে মুখ্য ভূমিকায় থাকবে। এর বাইরে বাকি যে জোটগুলি, সেইগুলির যে দল, সেই দলগুলি এককভাবে খুব একটা শক্তিশালী নয়, এবং তারা অনেকে যুক্ত হলেও যে কতটুকু শক্তিশালী হবে তার কোনো ভবিষ্যৎবাণী করা সম্ভব না। যে কারণে আমার কাছে মনে হয় যে বাকি জোটগুলি মূলত জোটবদ্ধ হচ্ছে এই কারণে যাতে তারা রাজনীতিতে রিলেভেন্ট থাকে।
তারা বলেন, নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের ভোট একটি ফ্যাক্টর, তবে সেটি কোন দিকে যাবে এটি বলা মুশকিল। তাদের ধারণা, এই ভোট এককভাবে কারো ঘরে যাবে না, বিভিন্ন ঘরানায় ভাগ হবে। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইতোমধ্যেই 14 বছরের সাজা খাটছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তাকে 17 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আর এর প্রতিক্রিয়ায় সারা দেশে আন্দোলনের ডাক দিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। কারাবন্দী অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খানের সরাসরি প্রবেশের সুযোগ নেই, তবে আইনজীবীদের মাধ্যমে তিনি কঠোর বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, প্রকৃত স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত রয়েছেন। ইমরান খান বলেন, বর্তমানে পাকিস্তান পুরোপুরি আসিম মনিরের আইনের অধীনে পরিচালিত হচ্ছে, যেখানে রায় আগে থেকেই লিখে রাখা হয় এবং পরে কেবল তা ঘোষণা করা হয়। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছ থেকে দামি একটি গহনা সেট উপহার নিয়ে তোষাখানায় জমা না দিয়ে নিজেদের কাছে রেখে দেওয়ার দায়ে তাকে এবং তার স্ত্রী বুশরা বিবিকে 17 বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তবে এই রায়কে ভিত্তিহীন আখ্যা দিয়েছেন ইমরান খান। তার দাবি, এই রায় তাড়াহুড়ো করে কোনো প্রমাণ ছাড়াই দেওয়া হয়েছে। তাকে বা তার আইনজীবীদের আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগই দেওয়া হয়নি। কারাবন্দী অবস্থায় নিজের ও স্ত্রী বুশরা বিবির ওপর আরোপিত আচরণকে তিনি গুরুতর মানসিক নির্যাতন হিসেবে বর্ণনা করেন। ইমরান খানের ভাষ্য, তাদের দীর্ঘদিন নির্জন কারাবাসে রাখা হয়েছে, বই, টেলিভিশন ও সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে, এমনকি পরিবারের পাঠানো বইও জেল কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করেছে। তিনি বলেন, অন্য বন্দীরা টেলিভিশন দেখার সুযোগ পেলেও আমার ও বুশরা বিবির কাছ থেকে এই মৌলিক সুবিধাটিও কেড়ে নেওয়া হয়েছে। আদালতের রায়কে ভুয়া অভিহিত করে এটির বিরুদ্ধে আপিল করার নির্দেশও দেন ইমরান খান। সেই সঙ্গে পিটিআই নেতা সোহেল আফ্রিদির উদ্দেশ্যে ইমরান খান রাজপথে আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানান। তিনি জানান, জাতিকে নিজেদের অধিকারের জন্য জেগে উঠতে হবে এবং ন্যায় বিচারের সংগ্রাম থেকে কখনোই পিছপা হবেন না। পিটিআইয়ের সাধারণ সম্পাদক সালমান আকরাম রাজা এক সংবাদ সম্মেলনে বলেন, ইমরান খান দৃঢ় আছেন, তিনি কারো কাছে ক্ষমা চাইবেন না। মামলাটি অত্যন্ত দুর্বল সাক্ষ্যের উপর ভিত্তি করে সাজানো। পিটিআই নেতা আসাদ কায়সার বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিরোধ ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি জোর দিয়ে বলেন, প্রতিরোধ শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং সাংবিধানিক নীতির উপর ভিত্তি করে হবে। গত 16 ডিসেম্বর কাতারের দোহায় গুরুত্বপূর্ণ এক বৈঠকের আয়োজন করে যুক্তরাষ্ট্র। কোনো আনুষ্ঠানিক ঘোষণা, ফটো সেশন কিংবা কূটনৈতিক আড়ম্বর ছাড়াই মার্কিন সেন্ট্রাল কমান্ডের তত্ত্বাবধানে অন্তত 45টি আরব, মুসলিম ও পশ্চিমা দেশের প্রতিনিধিদের ডাকা হয় আয়োজনে। আর এই আলোচনার মূল বিষয় গাজার ভবিষ্যৎ, বিশেষ করে যুদ্ধ পরবর্তী সময়ে কিভাবে একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করা যেতে পারে এবং সেই বাহিনীর দায়িত্ব কি হবে, এসব প্রশ্নই ছিল আলোচনার কেন্দ্রে। তবে গুরুত্বপূর্ণ এই বৈঠকে ডাকা হয়নি ইসরায়েলকে। যুক্তরাষ্ট্র জানায়, কার্যকর আলোচনা ও গোপনীয়তা বজায় রাখার প্রয়োজনেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। তবে কূটনৈতিক মহল অনেকেই এই সিদ্ধান্তকে দেখছেন রাজনৈতিক বার্তা হিসেবেই। দোহার বৈঠকে আলোচনার এজেন্ডা ছিল বাস্তবমুখী। সম্ভাব্য আন্তর্জাতিক বাহিনীর কাঠামো কেমন হবে, তারা কোথায় মোতায়েন থাকবে, অস্ত্র ব্যবহারের নিয়ম কি হবে, কোন পরিস্থিতিতে গুলি চালানোর অনুমতি থাকবে এবং শেষ পর্যন্ত বাহিনীটি কার কাছে জবাবদিহি করবে, এসব প্রযুক্তিগত বিষয় নিয়েই হয়েছে মূল আলোচনা। তবে এই প্রযুক্তিগত আলোচনার আড়ালে ছিল এক গভীর রাজনৈতিক বাস্তবতা। কারণ যখন দেশগুলো শান্তি বা মানবিক সহায়তার পরিবর্তে শক্তি ব্যবহারের নিয়ম নিয়ে আলোচনা করে, তখন তারা পরোক্ষভাবে স্বীকার করে নেয় গাজায় বাস্তবে তৈরি হতে পারে শক্তি প্রয়োগের পরিস্থিতি। এই প্রস্তাবের সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আইএসএফ এর ম্যান্ডেট নিয়ে। আইএসএফ আদৌ কি করবে তা এখনো স্পষ্ট নয়। তারা কি কেবল একটি বাফার বাহিনী হবে, যার মূল দায়িত্ব হবে মানবিক সহায়তা পৌঁছানো সহজ করা এবং ন্যূনতম আইন শৃঙ্খলা বজায় রাখা, নাকি ধীরে ধীরে তাদের ওপর চাপ তৈরি হবে হামাসকে নিরস্ত্রীকরণের মতো এমন এক দায়িত্ব নিতে, যা রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলবে? বিভিন্ন তথ্য অনুযায়ী সরাসরি হামাসের সঙ্গে লড়াই করার জন্য গঠন করা হয়নি এই বাহিনী। তারা কেবল শৃঙ্খলা রক্ষা করবে। তবে যদি কোনো সশস্ত্র গোষ্ঠী সেই শৃঙ্খলায় আঘাত হানে, তখন কি করবে তা এখনো কাটেনি ধোঁয়াশা। আইএসএফ এর দায়িত্বের ক্ষেত্র নিয়েও আছে বিতর্ক।
অনেক দেশ ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকায় কাজ করতে আগ্রহী হলেও সেখানে রয়েছে হামাসের প্রভাব বা ভবিষ্যতে নতুন সংঘাতের আশঙ্কা। এখন প্রশ্ন উঠছে, স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব কোথায় শেষ হবে আর কোথা থেকে সরাসরি যুদ্ধের ঝুঁকিতে পরিণত হবে? এই সীমারেখা স্পষ্ট নয়, কারণ যুদ্ধের ঝুঁকি মানেই কেবল লড়াই নয়, এর সঙ্গে জড়িত থাকে আরও নানা ইস্যু। দোহার বৈঠকে যেসব দেশের নাম সামনে এসেছে তার মধ্যে রয়েছে মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, এমনকি আজারবাইজানও। তবে বৈঠকে কারা উপস্থিত ছিল তা গুরুত্বপূর্ণ নয়, আসল বিষয় হলো কে সত্যিই প্রতিশ্রুতি দিতে প্রস্তুত। অনেক দেশ অর্থ সহায়তা, প্রশিক্ষণ, রসদ বা অবকাঠামো দিতে আগ্রহ দেখালেও নিজেদের সেনা পাঠানোর বিষয়ে তারা বেশ সতর্ক। এর কারণও স্পষ্ট, এ ধরনের মিশনের সবচেয়ে বড় ঝুঁকি অস্ত্র বা অর্থ নয়, বরং সেনা হতাহতের রাজনৈতিক দায়, কখন ও কিভাবে শক্তি প্রয়োগ করা হবে সেই সিদ্ধান্তের ভার, এবং সংঘাত ছড়িয়ে পড়লে তার দায়ভার বহনের আশঙ্কা। তাই আলোচনার টেবিলে বসা সহজ, তবে বাস্তব প্রতিশ্রুতি দেওয়া বেশ কঠিন। দোহার বৈঠকে সবচেয়ে চোখে পড়েছে তুরস্কের অনুপস্থিতি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আমন্ত্রণ জানানো হয়নি তুরস্ককে, আর এর পেছনে ইসরায়েল, কারণ গাজায় তুর্কি সেনা পাঠানোর পরিকল্পনায় রাজি নয় তেল আবিব। তুরস্ককে অন্তর্ভুক্ত বা বাদ দেওয়া কেবল দ্বিপাক্ষিক সিদ্ধান্ত নয়, এটি পুরো মিশনের রাজনৈতিক চরিত্রই পাল্টে দিতে পারে। কিছু আরব ও মুসলিম দেশের কাছে তুরস্কের অংশগ্রহণ মিশনের বৈধতা বাড়ালেও ইসরায়েলের দৃষ্টিতে তা তৈরি করে নতুন ঝুঁকি ও অনিশ্চয়তা। এমনকি শোনা যাচ্ছে তুরস্ক নাকি কয়েকটি দেশকে এই প্রক্রিয়ায় অংশ না নেওয়ার অনুরোধও জানিয়েছে, যা স্পষ্ট করে বিষয়টি কেবল নিরাপত্তা নয়, ভবিষ্যৎ প্রভাব ও নেতৃত্বের কাঠামো নিয়েও আছে টানাপোড়েন। দোহায় অনুষ্ঠিত এই বৈঠক অবশ্য আলাদা উদ্যোগ নয়। রয়টার্স জানায় এটি বড় পরিকল্পনার অংশ, যার মধ্যে রয়েছে অন্তর্বর্তী শাসন ব্যবস্থা, ধাপে ধাপে ইসরায়েলি উপস্থিতি কমানো এবং শেষে হামাসের নিরস্ত্রীকরণ। পাশাপাশি 17 নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি আন্তর্জাতিক কাঠামোর কথা বলেছে, যেখানে স্থিতিশীল বাহিনী গঠন অন্তর্ভুক্ত। এটাকে একক আমেরিকান উদ্যোগ নয়, বহুপাক্ষিক আন্তর্জাতিক প্রকল্প হিসেবে দেখানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এই জটিলতার মূলে রয়েছে গাজা নিয়ে ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা। গত 9 অক্টোবর মিশরের শার্ম আল শেখে ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপের আওতায় নথি স্বাক্ষরিত হয়। এরপর 10 অক্টোবর থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। শুরুর দিকে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকে, কমে আসে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে সহিংসতা, বিনিময় হয় বন্দী ও জিম্মি। তবে খুব দ্রুত লঙ্ঘন হতে থাকে যুদ্ধবিরতির শর্ত। মরদেহ হস্তান্তর নিয়ে বিরোধ, চুক্তির ভিন্ন ব্যাখ্যা এবং পারস্পরিক লঙ্ঘনের অভিযোগ পরিস্থিতিকে করে তোলে অস্থিতিশীল। গত নভেম্বরে যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা চালায় ইসরায়েল। পরের মাসে ইসরায়েলি হামলায় নিহত হন হামাসের শীর্ষ কমান্ডার রায়েদ সাইদ। হামাস এসব হামলাকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হিসেবে দাবি করলেও ইসরায়েল এটিকে বৈধ পদক্ষেপ বলে ব্যাখ্যা করে আসছে। গাজায় সহিংসতা কমলেও এখনো শান্ত হয়নি উপত্যকাটি। লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা এখনো দগদগে। ইরান ইসরায়েল সম্পর্কও ভীষণ উত্তপ্ত, রয়েছে সরাসরি সংঘর্ষ ও পারমাণবিক স্থাপনায় হামলার আশঙ্কা। 2001 সালের পর থেকে প্রায় প্রতি বছরই এমন সংবাদ সম্মেলন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেশ কয়েক ঘন্টা কথা বলেন সাংবাদিক এবং সাধারণ মানুষের সঙ্গে, উত্তর দেন বেশ কিছু প্রশ্নের। এবারও তার ব্যতিক্রম নয়। টানা 4.5 ঘন্টা নানা প্রশ্নের উত্তর দিয়েছেন কেজিবির সাবেক এই কর্মকর্তা। বছরের শেষ সংবাদ সম্মেলনে দেশ বিদেশের 70টিরও বেশি বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি। এতে বিদেশি গণমাধ্যমের সংবাদকর্মীরাও অংশ নেন। সাংবাদিকদের পাশাপাশি পুতিন ফোনে রুশ নাগরিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদন বলছে, পুতিন এই সংবাদ সম্মেলনে রুশ নাগরিকদের প্রায় 30 লাখ প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রশ্নগুলো করা হয়েছিল ফোন কল, মেসেজ ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। বেশিরভাগ উত্তর দেওয়ার ক্ষেত্রে এআই ব্যবহার করা হয়েছে। সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছেন পুতিন। সেই সঙ্গে ইইউ কর্তৃক রাশিয়ার সম্পদ জব্দ করে রাখার বিষয়টি তুলে ধরেছেন তিনি। পশ্চিমাদের এই কাণ্ডকে ডাকাতি আখ্যা দিয়ে পুতিন বলেন, চুরি করা হয় গোপনে, অথচ তারা প্রকাশ্যে এটি করছে। এসব ডাকাতি করা সম্পদ অবশ্যই ফেরত দিতে হবে, এর পরিণতি ভালো হবে না।
এর আগে রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা দেওয়ার কথা ভাবছিল ইউরোপিয়ান ইউনিয়ন। তবে সেখানে বেলজিয়াম সহ কয়েকটি দেশের দ্বিমত ছিল। সবশেষ জোটটি রাশিয়ার সম্পদ ব্যবহার না করে ইউক্রেনকে $105 বিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনে পুতিন জেলেনস্কি এবং ইউক্রেনের ভূখণ্ড নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, আমরা জেলেনস্কির বিভিন্ন বিবৃতির মাধ্যমে জেনেছি যে তিনি ভূখণ্ড নিয়ে আলোচনা করতে রাজি নন, তবে তাকে ভূখণ্ড ছাড়তেই হবে। পুতিন দাবি করেন তার দেশের সেনারা ইউক্রেনের যে 4টি অঞ্চলের ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে সেগুলো রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে। এই ম্যারাথন প্রেস কনফারেন্সে পুতিনের ভাবভঙ্গি এবং কথাবার্তা দেখে মনে হচ্ছিল সব তার নিয়ন্ত্রণে, সবাই তার আদেশ মানতে বাধ্য। ইউক্রেন নিয়ে প্রশ্নোত্তরের এক পর্যায়ে পুতিন জানান, যদি ইউক্রেনে নির্বাচন হয় তবে তিনি দেশটিতে হামলার পরিমাণ কমিয়ে দেবেন। বেশ কয়েক মাস আগে থেকেই তিনি এই দাবি করে আসছেন। সংবাদ সম্মেলনে আরও একবার সেদিকে জোর দিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কি মেয়াদ শেষ হয়ে গেছে, তবে চলমান যুদ্ধের কারণে দেশটিতে জরুরি অবস্থা বজায় থাকায় প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে না। এই যুদ্ধ বিধ্বস্ত দেশে এবার নির্বাচন চান পুতিন। আল জাজিরার প্রতিবেদন বলছে, পুতিনের এই বার্ষিক সংবাদ সম্মেলন বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। পশ্চিমা কর্মকর্তারা এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পুতিন রাশিয়ার জনগণের কাছে পরিস্থিতি কিভাবে তুলে ধরেছেন তারা তা বোঝার চেষ্টা করেন। যুদ্ধের কৌশলগত নিয়ন্ত্রণ এখনও সম্পূর্ণ রাশিয়ার সেনাদের হাতে বলে দাবি করেন পুতিন। তিনি জানান, চলতি বছর শেষ হওয়ার আগে তাদের সেনারা আরও ভূখণ্ড নিয়ন্ত্রণে নেবে। পশ্চিমাদের হিসাব অনুযায়ী 2025 সালের সাম্প্রতিক কয়েক মাসে রাশিয়ার সেনাবাহিনী রণক্ষেত্রে নিয়মিতভাবে অল্প অল্প করে এগোচ্ছে। প্রতিদিন তারা প্রায় 12 থেকে 17 বর্গ কিলোমিটার এলাকা দখল করছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এরপর শুরু হয় যুদ্ধ। পশ্চিমাদের সহায়তায় এখনো চলছে তীব্র লড়াই। মার্কিন কর্মকর্তাদের হিসাব অনুযায়ী যুদ্ধে উভয় পক্ষের সেনাসহ 20 লাখের বেশি মানুষ হতাহত হয়েছেন। তবে রাশিয়া বা ইউক্রেন কোনো পক্ষই হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি। 1996 সালের 28 এপ্রিল বিকাল অস্ট্রেলিয়ার তাসমানিয়ার পোর্ট আর্থারের একটি ঐতিহাসিক স্থানে এক বন্দুকধারী 35 জন মানুষকে হত্যা করে। এই হৃদয় বিদারক ঘটনার পর দেশটি বিশ্বের অন্যতম কঠোর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন চালু করে, যা বন্দুক হামলা কমাতে কার্যকর বলে প্রমাণিত হয়। তখন অস্ট্রেলিয়াকে আগ্নেয়াস্ত্র সহিংসতা কমানোর সফল দেশ বলা হতো। কিন্তু 3 দশক পেরিয়ে ইতিহাস যেন আবারও ফিরে এসেছে। সম্প্রতি সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুকধারীর হামলায় 15 জন প্রাণ হারিয়েছেন। এখন প্রশ্ন উঠছে, এত কঠোর আইন থাকা সত্ত্বেও কি অস্ট্রেলিয়ার মানুষ সত্যি নিরাপদ? বন্দুক নিয়ন্ত্রণ আন্দোলনের প্রবীণ কণ্ঠ 66 বছর বয়সী রোল্যান্ড ব্রাউনের কাছে বন্ডি হামলা শুধুই আরেকটি সহিংস ঘটনা নয়, এটি পোর্ট আর্থারের ঘটনার পুনরাবৃত্তি। পোর্ট আর্থারের হত্যাকাণ্ডের সময় হোবার্টের নিজ বাড়িতে সহকর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন ব্রাউন। তিনি তখন লবিং করছিলেন সেই ধরনের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার জন্য যা পরে গণহত্যায় ব্যবহৃত হয়। প্রায় 30 বছর পর গত 14 ডিসেম্বর বন্ডিতে হুনুক্কা অনুষ্ঠানে হামলার খবর তাকে আবারও সেই বাস্তবতার মুখোমুখি করেছে। ব্রাউন বিবিসিকে বলেন, 2 স্থানই জনসমাগমপূর্ণ এলাকা যেখানে দেশ বিদেশ থেকে মানুষ আসে, আর আমরা প্রতিবারই দেখি এমন বড় ট্র্যাজেডির আগে সতর্কবার্তাগুলো প্রায় উপেক্ষা করা হয়। তিনি আরো বলেন, এটি বিরক্তিকর এবং হতাশাজনক, কারণ আমাদের রাজনৈতিক ব্যবস্থায় জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয় না যতক্ষণ না বড় ধরনের রক্তপাত ঘটে। অস্ট্রেলিয়ার কঠোর আগ্নেয়াস্ত্র আইন থাকা সত্ত্বেও বাস্তবে দেশটি এখনো সম্পূর্ণ নিরাপদ নয়। বাইরের চোখে অস্ট্রেলিয়া আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে সফল মনে হলেও বাস্তবের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। অস্ট্রেলিয়া ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, দেশ জুড়ে এখন পর্যন্ত 4 মিলিয়নেরও বেশি ব্যক্তিগত মালিকানাধীন আগ্নেয়াস্ত্র রয়েছে, যা প্রায় 2 দশক আগের তুলনায় প্রায় দ্বিগুণ। অর্থাৎ প্রতি 7 জন অস্ট্রেলিয়ানের জন্য একটি আগ্নেয়াস্ত্র। সবচেয়ে বেশি নিবন্ধিত আগ্নেয়াস্ত্র রয়েছে কুইন্সল্যান্ডে, এরপর নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ায়।
তবে জনসংখ্যার অনুপাতে আগ্নেয়াস্ত্র সবচেয়ে বেশি তাসমানিয়া ও নর্দার্ন টেরিটরিতে। তবে এই প্রতিবেদনে একটি প্রচলিত ধারণাও ভেঙে গেছে, তা হলো বন্দুক শুধু গ্রামীণ অঞ্চলের মানুষই রাখে। কিন্তু প্রতিবেদনে দেখা গেছে শহরাঞ্চলীয় এলাকাগুলোতে আগ্নেয়াস্ত্র ব্যাপকভাবে ছড়িয়ে আছে। যদিও জনসংখ্যা বাড়ছে, আগ্নেয়াস্ত্রের সংখ্যা তুলনামূলকভাবে কম হারে বৃদ্ধি পেয়েছে। তবুও এখন কম সংখ্যক লাইসেন্সধারীর হাতে বেশি বন্দুক, গড়ে 4টিরও বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। একজন লাইসেন্সধারীর কাছে অনেক আগ্নেয়াস্ত্র থাকলে সমস্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে একজনের কাছে 1 থেকে 3টির বেশি বন্দুক থাকা উচিত নয়। কিন্তু অস্ট্রেলিয়ার মাত্র একটি রাজ্য, পশ্চিম অস্ট্রেলিয়ায় এই সীমা নির্ধারণ করা হয়েছে। সেখানে 2025 সালের মার্চে কার্যকর নতুন আইনে লাইসেন্সের ধরন অনুযায়ী 5 থেকে 10টি বন্দুক রাখার অনুমতি রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে বন্ডি হামলায় অভিযুক্ত সাজিদ আকরামের কাছে 6টি নিবন্ধিত বন্দুক ছিল। তবে স্পোর্টিং শুটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টম কেনিয়ন বলেন, সংখ্যার উপর সীমা আরোপ করলে সহিংসতা কমবে এমন কোনো প্রমাণ নেই। ক্ষতি করতে চাইলে মানুষ বন্দুক ছাড়া অন্য যে কোনো উপায় খুঁজে নেয়। উদাহরণ হিসেবে তিনি 2016 সালের ফ্রান্সের নিস শহরের হামলা উল্লেখ করেন, যেখানে আতশবাজি উদযাপনের সময় এক ব্যক্তি জনতার উপর ট্রাক উঠিয়ে দেওয়ার পর 86 জন নিহত হয়েছিলেন। অস্ট্রেলিয়ায় বন্দুক আইন রাজ্য ও অঞ্চল ভেদে আলাদা। সাধারণত লাইসেন্স পেতে হলে বয়স 18 বছরের বেশি হতে হবে, প্রশিক্ষণ নিতে হবে এবং বন্দুক রাখার প্রকৃত কারণ দেখাতে হবে। এই কারণগুলোর মধ্যে রয়েছে বিনোদনমূলক শিকার, খেলাধুলার শুটিং, কৃষিকাজ, নিরাপত্তা পেশা কিংবা সংগ্রহ। এই আইনের মধ্যে কিছু ফাঁকফোকরও আছে। 18 বছরের নিচের কেউ সাধারণত বন্দুক রাখতে পারে না, কিন্তু তত্ত্বাবধানে 10 থেকে 12 বছর বয়সী কিশোরদের বন্দুক ব্যবহার করার সুযোগ আছে। এছাড়া কোনো অস্ত্র এক রাজ্যে নিষিদ্ধ হলেও অন্য রাজ্যে বৈধ হতে পারে। কিন্তু এখানে সবচেয়ে বড় ঘাটতি জাতীয় আগ্নেয়াস্ত্র নিবন্ধন। 1996 সালের পর থেকেই এটির কথা বলা হচ্ছে, কিন্তু কর্তৃপক্ষ বলেছে এটি কার্যকর হতে 2028 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। অস্ট্রেলিয়া ইনস্টিটিউটের সাম্প্রতিক জরিপে দেখা গেছে 10 জনের মধ্যে 7 জন মনে করেন বন্দুক আইনকে কঠোর করার ফলে বন্দুক পাওয়া কঠিন হবে, কিন্তু 64% মনে করেন বর্তমান বন্দুক আইন আরও শক্তিশালী করা দরকার। পোর্ট আর্থার এবং বন্ডি সমুদ্র সৈকতে হত্যাকাণ্ডের পর দেখা গেছে আগ্নেয়াস্ত্র সহিংসতার প্রভাব কতটা ভয়াবহ। সম্প্রতি বন্ডি হামলা অস্ট্রেলিয়ার আগ্নেয়াস্ত্র আইনের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করেছে। সাম্প্রতিক ঘটনাগুলো দেখিয়েছে সময়ের পরিবর্তন, নতুন প্রযুক্তি এবং চিহ্নিত ত্রুটিগুলো ঠিক করার জন্য আগ্নেয়াস্ত্র আইন আরও কঠোর করা প্রয়োজন। দুঃখজনক হলেও মানুষকে সতর্ক করার জন্য এমন বড় বড় ট্র্যাজেডির প্রয়োজন পড়ে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।